আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না। প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী এবং মাননীয় সেনাবাহিনীর প্রধান, আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা একজন সাবেক সেনা সদস্য হিসাবে। তো সেই পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই নয় সেনাবাহিনী, তাই আমি সেনাবাহিনীর পক্ষ নেই, আর সেনাবাহিনীকে কিছু বলি সেটা অধিকার আমার আছে। তো মাননীয় সেনাবাহিনীর প্রধান, দেখেন এই পর্যন্ত কত মানুষকে তারা গুলি করে হত্যা করেছে, বিজেপি করেছে, পুলিশ করেছে, এবং শুনতেছি আর্মিও নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে। সেনাবাহিনীকে অন্তত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত, আর না হয় সেনাবাহিনী একটা ভালো একটা অবস্থান তৈরি করে জনগণের পাশে থেকে এই দেশ শাসন করার একটা সুযোগ নেই। দর্শক মৌলিক গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখাবো, যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। যে আবু সাঈদকে হত্যা করা হয়েছে তার পরিবারের আহাজারি কান্নাগুলা দেখলে রীতিমতো চোখে অস্ত্র জ্বলে যাবে এবং আপনি অবশ্যই কাঁদতে বাধ্য হয়ে যাবেন। তার বোন এবং তার পরিবার যেভাবে কান্না করছে এবং কি সে আন্তর্জাতিকভাবে এটা যেভাবে বিশ্লেষিত হচ্ছে এবং তার হত্যা কিভাবে হয়েছিল সেই ভিডিও চিত্র সব ভিডিও আজকে আপনাদেরকে দেখাতে চলেছি, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী এবং মাননীয় সেনাবাহিনীর প্রধান, আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা একজন সাবেক সেনা সদস্য হিসাবে। আপনারা কম বেশ অবশ্যই আমার কথাগুলো আপনারা শুনেন, জানেন, হয়তো চিনেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই নয়। তো বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে আমার কথা আমরা যতটুকু জানতে পারলাম যে শিক্ষার্থীদের উপরে আপনারাও কতটুকু দোষী এবং কতটুকু ভালো কাজ করেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। একমাত্র বিদ্যুৎ ইন্টারনেট যখন চালু হবে পরিপূর্ণভাবে তখনই আমরা দেখতে পাবো, কারণ আমার বাহিনী ছিল সেনাবাহিনী, তাই আমি সেনাবাহিনীর পক্ষ নেই, আর সেনাবাহিনীকে কিছু বলি সেটা অধিকার আমার আছে। তো মাননীয় সেনাবাহিনীর প্রধান, তো আমরা দেশের মানুষ সেনাবাহিনীর উপর কোনো আস্থা ছিল না, আমি আগেও বলেছি এখনও বলছি। এখনই একটা সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের সামনে প্রতিষ্ঠিত করা ও উন্মোচন করা এবং তাদের সামনে আসা জনগণের দুঃখ কষ্টগুলো। আপনারা জানেন বর্তমান 18 কোটি মানুষের বর্তমান সরকারের দলীয় লোক ছাড়া জনগণের কোনো মা বাপ নাই এই দেশে। তো সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ মানুষের শেষ ভরসা এবং আস্থার প্রতীক। এবং আপনি একটা জিনিস দেখেন, এই পর্যন্ত কত মানুষকে তারা গুলি করে হত্যা করেছে, বিজেপি করেছে, পুলিশ করেছে, এবং শুনতেছি আর্মিও নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে। সত্য মিথ্যা কিছুদিন পরে বের হবে। যদি তাই হয়ে থাকে সেনাবাহিনীকে অন্তত জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত, আর না হয় সেনাবাহিনী একটা ভালো একটা অবস্থান তৈরি করে জনগণের পাশে থেকে এই দেশ শাসন করার একটা সুযোগ নিক। আপনারা জানেন 1990 সালে নুরুদ্দিন খান এনডিসি পিএসসি, উনিও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। ওনার ভূমিকাগুলো কীরকম ছিল এবং নাসিম সাহেবের ভূমিকা কী ছিল, 95 সালের। তো সব সেনাপ্রধানরা দেশের প্রতি কিছু না কিছু পক্ষ নিয়ে বা দেশের জনগণের পক্ষ নিয়ে কাজ করে থাকে। একমাত্র সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ছাড়া, উনি তো একজন রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী এবং সন্ত্রাসী পরিবারের মানুষ। দেশপ্রেম বলতে ওনার কোনো কিছুই নাই। এত বড় একটা পদ থাকার পরও উনি দেশের মানুষকে অত্যন্ত কষ্ট দিয়েছে, চিটিংগিরি করিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার, আপনার কাছে অনুরোধ রাখলাম, আপনি এখনও সময় আছে, দেশের মানুষের পক্ষে কাজ করুন। কারণ সরকার যে পদক্ষেপ নিতে যাচ্ছে, একটার পর একটা তারা মানুষকে হত্যা করায় তাদের মহাকলা কৌশল জেগে উঠেছে। কালকে একটি সংবাদ সম্মেলন দেখলাম, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে ধরনের কথা ওনারা বলছে যে এই ছাত্রছাত্রী, নিহত ছাত্রছাত্রীরা পাশে কারা কারা মারা গেছে, কোন কোন দলের লোক মারা গেছে, এইগুলো হিসাব করতেছে। এবং এইগুলো তো ছাত্রছাত্রী হতে পারে না, অন্য লোক ঢুকছে। এই কতগুলো লোক মারা গেছে, পুলিশ কতজন মারা গেছে, এবং অন্য অন্য দলের লোকেরা উস্কানি দিচ্ছে কিনা, উস্কানি জামাত বিএনপি উস্কানি দিয়েছে, এই ধরনের একটা মন্তব্য করে একটা দেশটাকে আর একটা অরাজকতা এবং আপনাকে একটা উচ্ছৃঙ্খলের দিকে নিয়ে যাচ্ছে। এত মানুষ তারা গুলি করে হত্যা করেছে, কোনো হসপিটালে জায়গা নেই, বিভিন্ন লাশ বিভিন্ন জায়গায় বেশি উঠতেছে এবং দুর্গন্ধ আসতেছে, মানুষে এগুলো আমাদেরকে জানাচ্ছে। এবং এত পরিমাণ লাশ তারা নিয়েছে, এই জন্য ইন্টারনেট তারা হয়তো বন্ধ করে দিয়েছে যাতে লাশগুলো পচে যায়, লাশগুলো নষ্ট হয়ে যায়। তো সেইগুলো যেন কোনো আলামত সৃষ্টি না পায়, এই জন্য একজন বেওয়ারিশ লাশ হিসেবে পরিচিত পায়, এই জন্য হয়তো ইন্টারনেট দিচ্ছে না। তা না হলে বাংলাদেশে যখন কোনো দুর্ঘটনা ঘটায়, হেফাজত ইসলামের সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ইন্টারনেট ছিল না, তো এবারেও তারা কারেন্ট বিদ্যুৎ নিয়ে গেছে। তার মানে একই সুতা গাঁথা দুইটি হত্যাকাণ্ড। আর বিডিআর হত্যাকাণ্ড ছিল দিনের বেলা, সূত্র একটাই, এটা আকস্মিকভাবে তারা প্ল্যানিংভাবে করেছে, যেটা জনগণ বুঝতে পারে নাই। তো 13 সালে হেফাজত ইসলামের হত্যা এবং 2024 সালে ছাত্রছাত্রীদেরকে পরিকল্পিতভাবে হত্যা, এটা একই সুতার গাথা। তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার, আপনার কাছে একটি কথা বলতে চাই, নেটওয়ার্ক ঠিক হবে, বাংলাদেশও ঠিক হবে, কিন্তু শিক্ষার্থীদের, কোমলমতি শিক্ষার্থীদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই বাবা মায়ের বুক কিন্তু কখনোই পূর্ণ হবে না। আর বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসাবে জাতিসংঘ মিশনে যেতে হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কিছু নিজের মধ্যে
মানে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ যখন যায় ওই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যায়। তো বাংলাদেশের জন্য সেনাবাহিনী কতটুকু শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে সেই বিষয়ে আমরা একটা আগ্রহ প্রকাশ করছি। মাননীয় সেনাবাহিনীর কথা একবার ভেবে দেখেন, বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে বিদেশে আপনারা যাবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাতিসংঘের মিশনে, তাহলে তো বোঝা যাচ্ছে নিজের দেশের চাইতে অন্য দেশ আপনাদের কাছে প্রিয়। তার মানে আপনারা অর্থের জন্য ওই দেশে যাচ্ছেন, অর্থের জন্য ওই দেশকে ভালোবাসেন। নিজ দেশকে যদি অর্থ দিত, এরকম মানে লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে দিত, তাহলে মনে নিজ দেশকে ভালোবাসতেন, কিন্তু নিজের দেশের জনগণকে আপনারা ভালোবাসলেন না। এটা একটা দুঃখ রয়েই গেল জনগণের মনে। আর একটা কথা বলি, সেনাবাহিনী কি শুধু দেশের কালভার্ট আপনার ওই যে রাস্তাঘাট তৈরির কাজে নিয়োজিত? তারা কি দেশে কোনো দায়িত্ব নাই? তারা কি দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী নয়? যতই আমরা বলি না কেন সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষাকারী, জনগণকে বাঁচাতে না পারলে দেশের সার্বভৌমত্ব আপনারা কী বাঁচাবেন? এভাবে যদি ছাত্রছাত্রীকে নিজের দেশের নাগরিককে হত্যা করেন, বহির্বিশ্ব কিন্তু এটা আন্তর্জাতিক চাপে পড়তে হবে। আর বহির্বিশ্ব কিন্তু অনেক জায়গায় দেখেছি রাষ্ট্রপ্রধানদের ফাঁসি হয় আন্তর্জাতিক আদালতে, সেনাবাহিনীর লোকের ফাঁসি হয়, বড় বড় মানে ব্যক্তিদের ফাঁসি হয় আন্তর্জাতিক আদালত বলতে একটা কথা আছে। তো কুঠা দিয়ে আমাদের বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, মাননীয় সেনাবাহিনীর প্রধান, এখনও সময় আছে, আপনারা ছাত্রছাত্রীদের সঠিক তদন্তটা করুন, সঠিকভাবে তারা কতজন মানুষকে হত্যা করেছে, হসপিটালে মর্গে চেক করুন কতগুলো মানুষকে তারা হত্যা করেছে। প্লিজ হত্যা মানে এগুলো চেষ্টা করুন। সেনাবাহিনীকে অন্তত পুলিশের মতো একটা নিশৃঙ্খল মানে উচ্ছৃঙ্খল বাহিনী হিসেবে জনগণের সামনে প্রকাশ করবেন না। কারণ সেনাবাহিনীতে আমি চাকরি করেছি যতদিনই, সেই দলটাকে আমি দেশটাকে ভালোবাসি, সেই বাহিনীটাকে ভালোবাসি। তাই কুঠা আন্দোলনকারীদের পক্ষে আপনারা থাকুন। এখন যতই আন্দোলন সংগ্রাম তারা মেনে নেক না কেন, কথা কিন্তু একটাই, কুঠা দিয়ে করব কি, আমার ভাই কি ফিরবে, আমার ভাই ফিরবে কি, কুঠা তোর কুঠা তুই নে, শহীদ ভাই বোনদের ফিরিয়ে দে। এই যে কথাগুলো, এই কথাগুলো তারা কিন্তু কুঠা আন্দোলন করেছে, তাদের যৌক্তিক আন্দোলন ছিল, পার্সেন্টেজ যেন কমানো হয়। দর্শক মূল ইতিমধ্যে আপনারা অবগত আছেন বর্তমান সময়ে আলোচিত সেই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলন কোনোভাবেই থামছে না, বরঞ্চ সেই আন্দোলন আরও ফুসে উঠেছে, ছাত্রদের যেন অগ্নিশিখার মতো জ্বলে উঠেছে। কেননা ছাত্ররা যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, ইতিপূর্বে কোনো আন্দোলন এভাবে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েনি। ছাত্রদের আন্দোলন দেখে কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে সকল মহলের সকল শ্রেণীর মানুষেরা। কেননা ইতিমধ্যে এই আন্দোলনকে এক একজন এক এক দিকে ঘোরাতে চাচ্ছে, কিন্তু বিএনপি চাচ্ছে যে তাদের পক্ষে অবস্থান করে সম্প্রীতি পাওয়ার জন্য, এবং আওয়ামী লীগ তাদেরকে জড়িয়ে তাদেরকে সহিংসতা এবং তাদেরকে বিএনপি তকমা দিয়ে দমন পীড়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। মূলত ছাত্রদের অধিকার নিয়ে যে আন্দোলন, সে অধিকার বাস্তবায়নের জন্য অবশ্যই সকলের জন্য চেষ্টা করতে হবে, এবং চেষ্টার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে, এটাই আমরা মনে করি। সম্মানিত দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে আপনার অভিমতটি অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।